This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমরা তিনজন সব খবরের আপডেট আপনাদের ড্রয়িং রুমে পৌঁছে দেব। প্রথমেই পুরসভাগুলিতে অভিষেকের রদবদলের প্রস্তাবের তালিকায় বাদ কলকাতা। আপাতত রদবদল প্রস্তাব তালিকা থেকে রেহাই তামানে দেওয়া হলো ফিরহাদ হাকিমকে। 48 নম্বর ওয়ার্ডে তৃণমূল পিছিয়ে থাকলেও ফিরহাদ নিয়ে ধীরে চলো নীতি তৃণমূলের, এমনটাই খবর সূত্রের। আর কি খবর পাচ্ছি আমরা? সত্যি কি ধীরে চলো নীতি নিয়েছে তৃণমূল কংগ্রেস ফিরহাদ হাকিমের ক্ষেত্রে? বলবেন সায়ন্ত ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন, আমার সহকর্মী। সায়ন্ত, একদমই দেখো, ফিরহাদ হাকিমের ক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও ধীরে চলো নীতিতে চলছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কারণ যেটা রাজনৈতিক মহল এবং তৃণমূলের অভ্যন্তর সূত্রে খবর, যে ফিরহাদ হাকিমকে যদি এখন কলকাতা পুরসভার মাথা থেকে সরিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু সেটা সংখ্যালঘুদের ভোট ব্যাংকে একটা বিরূপ প্রভাব ফেলবে। 2026 সালে বিধানসভা ভোট, তার আগে যদি ফিরহাদ হাকিমকে কলকাতা পুরসভার মাথা থেকে সরিয়ে দেওয়া হয় তার প্রভাব কিন্তু বড়সড় হতে পারে বলেই মনে করছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বৃত্তি আছেন ফিরহাদ হাকিম। একদম, তার মানে সংখ্যালঘু ভোট ব্যাংক, এটাই কি তাহলে এই মুহূর্তে ফ্যাক্টর? তার জন্যই ধীরে চলো নীতি। ফিরহাদ হাকিম কি বলছেন শোনাবো আপনাদের। পুরসভাগুলোর বা সভাগুলোর রদবদলের কথা বলা হচ্ছে, এইটা কি কোথাও সমস্যা তৈরি হবে কলকাতার ক্ষেত্রে? এটা আমি পার্টিতে বলবো, আপনাকে কেন বলছি? এটা কি দল পার্টিতে বলবো, দলের ব্যাপার আমি আপনাকে বলবো। সজল ঘোষ, মানে বিরোধীদের বক্তব্য রইল আপনাদের জন্য। এই অভিষেক বন্দ্যোপাধ্যায় তার মানে মনে হচ্ছে সবকটাই চোর। এখন মমতাপন্থী চোরেদের সরিয়ে যদি কেউ অভিষেকপন্থী চোরেদের নিয়ে আসতে চায়, সেটা তোদের দলের অভ্যন্তরীণ ব্যাপার। এখন কে মুখ্যমন্ত্রী হবে, সে তার মতন গুটি সাজাবে, পিসি বানপ্রস্থে যাবে, এগুলো তাদের দলের ব্যাপার। কিন্তু একটা চোর সরিয়ে আরেকটা চোর আনা হবে যদি রদবদল হয় এই পুরসভাগুলোয়। এই মুহূর্তে আরো একটা খবরের দিকে নজর রাখা যাক, সেটা হচ্ছে ফিরহাদ হাকিমের বিতর্কিত মন্তব্য, তাকে নিয়ে রেখা পাত্রকে নিয়ে। তার পাল্টা যুক্তি দিলেন তিনি বলছেন রেখা পাত্রকে তিনি ভদ্রমহিলা বলে সম্বোধন করেছেন, হেরোভূত তো বিজেপিকে বলেছেন। তিনি ঠিক কি বলেছেন, তিনি ঠিক কি যুক্তি দিয়েছেন শোনাবো। আপনাদের এখানে প্রার্থী দিয়ে দিল সন্দেশখালী থেকে, সেই ভদ্রমহিলা কোথায়? এই তো হাজী নুরুলের বিরুদ্ধে কেস করেছিল, হেরে গিয়ে হেরো মাল, কয়েক লক্ষ ভোটে হেরে গেল, তারপরে কেস করলো। বিজেপি কেস জানে, মানুষের পাশে আসতে জানে না। আমি সম্বোধন করেছি ভদ্রমহিলা বলে, তারপর বলেছি যে 3 লাখ ভোটে হেরে গিয়েও হেরো মাল অর্থাৎ বিজেপি তারা কেসে গেছে। এটা দুর্ভাগ্যজনক। যদিও কারোর যদি লেগে থাকে মনে, আমি তার জন্য অত্যন্ত দুঃখিত। কারণ কোনো নারীকে অসম্মান করব এটা আমি স্বপ্নেও ভাবতে পারি না। আমার নেত্রী নারী, আমার মা নারী, আমার স্ত্রী নারী, আমার 3 কন্যা নারী, নাতনি নারী, নারীদের অপমান করব এটা কখনো হতে পারে? অর্থাৎ ফিরহাদ হাকিমের যে মন্তব্য নিয়ে এত বিতর্ক হচ্ছে, সেই বিতর্কিত মন্তব্য তিনি যেটা বলেছেন সেটা বলেছেন বিজেপিকে। তিনি কোনো নারীকে অসম্মান করেননি, এমনটাই তিনি বলছেন। কথা বলবো, প্রদীপ্ত আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি, আমাদের প্রতিনিধি। প্রদীপ্ত, যুক্তি তো তিনি দিচ্ছেন, তবে তার এই যুক্তি থেকে আদৌ বরফ গলল? মানে বিরোধীরা যারা রয়েছে তারা তো এই নিয়ে ইতিমধ্যেই যা বলার বলতে শুরু করে দিয়েছেন। দেখো, সেটা খুব স্বাভাবিকভাবেই, তার কারণ ফিরহাদ হাকিম যখন বুধবার দিন এই মন্তব্য করেছিলেন তারপর প্রায় 48 ঘন্টা কেটে যাচ্ছে, ঠিক সেই সময় দাঁড়িয়ে তিনি তার মন্তব্যের একটা ব্যাখ্যা দিলেন। কিন্তু দলের তরফ থেকে, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কিন্তু এখনো পর্যন্ত অফিসিয়ালি এ নিয়ে কেউ কিছু বলেননি। এমনকি বহু নেতা বলেছেন যে ফিরহাদ হাকিম কি বলেছেন তারা জানেন না। অর্থাৎ কোথাও গিয়ে তৃণমূল কংগ্রেসের আদতে এক্ষেত্রে কি অবস্থান সেটা যতক্ষণ না জানা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত বিরোধীদের তরফে এই বিষয়ে আক্রমণ তারা করে যাবে। এবং সেই কারণেই দেখো বিজেপির তরফ থেকে কিন্তু নিশানা করা হচ্ছে ফিরহাদ হাকিমকে। তার কারণ তারা বলছে একটা ডিগবাজি অবস্থান তারা নিয়ে বা ফিরহাদ হাকিম নিয়েছেন, সেটা তারা স্পষ্ট করে দিচ্ছেন। তার কারণ তৃণমূল কংগ্রেস বা গতকাল আমরা দেখেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তার জন্মদিনে অনুরাগীদের সঙ্গে, তার কর্মীদের সঙ্গে মিলিত হয়েছিলেন, সেখানেও এই সমস্ত প্রসঙ্গ নিয়ে কোনো মন্তব্য করেছেন বলে অন্তত কেউ মনে করতে পারছেন না। কল্যাণ ব্যানার্জি, তার কাছেও একই প্রশ্ন করা হয়েছিল।
অর্থাৎ তৃণমূল কংগ্রেস যতক্ষণ না পর্যন্ত একদম বুঝে যাচ্ছে। অর্থাৎ প্রদীপ তুমি আমাদের সঙ্গে থাকো, কিন্তু শঙ্কর ঘোষ তিনি ফিরহাদ হাকিমের এই যে বক্তব্য, সেই বক্তব্যের প্রেক্ষিতে তিনি কি বললেন আপনাকে শোনাই একবার। বলার পরে ডিগবাজি খান, সবাইকে ঘাসে মুখ দিয়ে চলে ফিরহাদ বাবু। ব্যক্তি হিসাবে ফিরহাদ হাকিমের সম্মান ভুলণ্ঠিত। দুর্ভাগ্য এই ফিরহাদ বাবুকে সমর্থনকারী মুখ্যমন্ত্রী যিনি ওনাকে এই চেয়ারে বসিয়ে রাখেন, তিনি ফিরহাদ বাবুর থেকেও বড় বেশি অপরাধী, কারণ এই ধরনের মানুষদেরকে নিয়েই মুখ্যমন্ত্রী সরকার চালান। দেখুন ফিরহাদ হাকিম তিনি বলছেন তিনি তার মন্তব্য যেটা করেছেন সেটাতে কেউ অপমানিত বোধ করলে সেটার জন্য তিনি দুঃখিত, কিন্তু সেটা নিয়ে মদন মিত্র তিনি কি বলছেন শোনাবো আপনাদেরকে, এবং তার পাল্টা সুকান্ত মজুমদার তার কি বক্তব্য শুনুন। মাল বলার মধ্যে তো কোনো অন্যায় নয়, বিজেপি তো মালই, এর মধ্যে এফআইআর কি হবে আমি জানি না। মালই ওনার ভবিষ্যৎ, মালই বর্তমান, অতএব মদন মিত্র নিয়ে যত আলোচনা কম করা যায় ততই ভালো। দেখুন বীরভূমে যারা গোষ্ঠী কোন্দল আছে সে কথা অনেকবার নানা মহলে উঠে এসেছে, আর এবার প্রকাশ্যে বীরভূমে গোষ্ঠী কোন্দলের কথা স্বীকার করে নিলেন বীরভূমের কাজল শেখ। হ্যাঁ, দলের সভাধিপতির গলায় এটা স্পষ্ট তার বক্তব্যে যে বীরভূমে গোষ্ঠী কোন্দল রয়েছে এবং সেই গোষ্ঠী কোন্দলের জন্য বারবার বীরভূমের নানা উন্নয়নমূলক কাজ তা নাকি থমকে যাচ্ছে। গতকাল দলীয় সভায় কাজল শেখ কি বলেছেন শোনাই একবার আপনাদের। গ্রাম পঞ্চায়েতে বাকি বুথগুলো হেরে গেল, লাইক বাজার কোনো শুভেচ্ছা আমরা হারিনি, সেইভাবে লাইক বাজার উন্নয়ন কিন্তু হয়নি। উন্নয়ন না হওয়ার কারণ আমাদের নিজেদের মধ্যে দিবে, নিজেদের মধ্যে দ্বন্দ্বকে আমি মনে করি। দলীয় সভায় যখন কাজল শেখ এই কথা বলছেন বুঝতেই পারছেন বিরোধীরা হাতে লোপ্পা বল পেয়ে গেল। পরে অবশ্য সেটাকে খানিকটা ড্যামেজ কন্ট্রোল করার জন্য সাফাইও দিলেন কাজল শেখ। কি বললেন এক্সক্লুসিভলি টিভি9 বাংলাকে শোনাবো আপনাদের। নিজেদের মধ্যে দ্বন্দ্ব থাকার জন্য, নিজেদের মধ্যে সমন্বয় না থাকার জন্য, নিজেদের মধ্যে আলাপ আলোচনার ভিত্তিতে কাজ না করার জন্য একটা পাড়া কাজ হয়েছে, একটা পাড়া কাজ হয়নি, একটা বুথে কাজ হয়েছে, একটা বুথে কাজ হয়নি। নিজেদের মধ্যে সমন্বয় বা আলাপ আলোচনার ভিত্তিতে কাজ করতে হবে। সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, আমরা সবাই তৃণমূল কংগ্রেস, অথচ আমাদের মধ্যে আলাপ আলোচনার ভিত্তিতে কাজ হচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে দায়িত্ব দিয়েছেন, সে দায়িত্ব পালন করাটা আমার ডিউটি, এটা আমার কাজ, সেটাই আমি করছি। পিছিয়ে পড়া বীরভূমকে আমরা বড় জায়গায় নিয়ে গেছি। কোনো কোনো ক্ষেত্রে সবটাই তো পূরণ হয়নি। যদি সেখানে কোনো জায়গায় ডেভেলপমেন্ট না হয়ে থাকে সেটা কাজল তো এখন সভাধিপতির দায়িত্ব আছে। আমরা বলবো সেই জায়গাটা মানুষের যাতে অসুবিধা না হয় সেটা দেখতে, তাকে যে সহযোগিতা করা দরকার সেই সহযোগিতা আমরা করব। এই মুহূর্তে বীরভূম থেকে রয়েছেন আমাদের সঙ্গে আমাদের সহকর্মী হিমাদ্রি। হিমাদ্রি, গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বীরভূম নিয়ে তার উদ্বেগ প্রকাশ করেছেন, কোর কমিটির ওপর আস্থা রেখেছেন, তারপরেই কাজল শেখের এহেন মন্তব্য রাজনীতিতে, মানে বীরভূমের রাজনীতি তো বটেই, বঙ্গ রাজনীতিতে এক নয়া মাত্রা যোগ করলো। তো একেবারেই এই যে বীরভূম জেলায় যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে সেটা কিন্তু এই প্রথমবার যে কাজল শেখ বলল সেটা নয়। গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলের যে সিলেবাসে রয়েছে সেটা সাংসদ শতাব্দী রায় নির্বাচনের আগেই বলে দিয়েছিলেন। এরপর অনুব্রত মণ্ডল যখন জেল থেকে ফেরার পর তিনি বারবার বলছেন যে একসাথে চলার কথা, বীরভূমে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, গোষ্ঠীদ্বন্দ্ব করা যাবে না, এই কথা অনুব্রত মণ্ডল বারবার বলছেন। কিন্তু কোথাও গোষ্ঠীদ্বন্দ্বের যেটা চোরা স্রোত কিন্তু বয়ে চলেছে সেটা কিন্তু স্পষ্ট হলো কাজল শেখের গলাতেই। কাজল শেখ গতকাল কঙ্কালীতলা পঞ্চায়েতে গিয়ে উপস্থিত হয়েছিলেন এবং লায়েক বাজার, সেখানে তিনি বললেন যে গোষ্ঠীদ্বন্দ্বের কারণে উন্নয়ন থমকে থাকছে, যে কাজ করার কথা গ্রামবাসীদের জন্য সেই কাজ করা হচ্ছে না, সমন্বয়ের অভাব রয়েছে এক নেতার সাথে আরেক নেতার, আর স্বাভাবিকভাবেই উন্নয়ন থমকে যাচ্ছে। প্রকাশ্যে কিন্তু অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের সেই দ্বন্দ্ব প্রকাশ্যে আসেনি। এই কথা শুনে কাজল শেখের এই বক্তব্য শুনে অন্তত এইটুকুনি পরিষ্কার যে বীরভূমে অনুব্রত মণ্ডলের সঙ্গে কাজল শেখের যে দ্বন্দ্বের কথা বারবার রাজনীতিতে উঠে আসে, সেখানে কোথাও একটা বোধহয় নতুন অক্সিজেন যোগ করলো সেই বিতর্কে তার এই নতুন মন্তব্য। অনেক ধন্যবাদ তোমায় হিমাদ্রি। আর দীপ ঠিক যে কথা বলছিল, অর্থাৎ এই যে একটা গোষ্ঠী দ্বন্দ্ব বারবার করে বীরভূমে দেখা দিয়েছে। আর দেখুন এই যে বৈঠক, কোর কমিটির বৈঠক, সেই বৈঠকও বেশ কিছুদিন ধরে স্থগিত, কিন্তু এবার পরবর্তী বৈঠক হতে চলেছে 16ই নভেম্বর। কিসের পর? অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছেন। তিনি যে বার্তা দিয়েছেন, তিনি মূলত বলেছেন যে তার ব্যক্তিগত অভিমত যে এই কোর কমিটি থাকা প্রয়োজন, কারণ এই কোর কমিটি 2টি আসন, লোকসভার ক্ষেত্রে 2টি আসন ধরে রাখতে তাদেরকে সাহায্য করেছিল, ব্যবধানও বাড়িয়েছে, এমনটা বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি ঠিক কি বলেছেন আপনাদেরকে শোনাব। পঞ্চায়েত ইলেকশন
লোকসভা ইলেকশন আমি করেছি, দুটো ইলেকশনেই অভাবনীয় রেজাল্ট করেছি। ঠান্ডা লড়াই যে বা যারা করছে সেটা তাদের বিষয়, আমি সবাই কিনে চলেছি এবং 2024-এর তার প্রমাণ দিয়ে দিয়েছি। কেউ বা নিজেকে যদি অনেক বড় কিছু ভাবছে, হয়তো ভুল ভাবছে। বীরভূম জেলার দায়িত্বে স্বয়ং দলনেত্রী নিজে আছেন। স্বভাবতই কোর কমিটি রাখবেন না, কোর কমিটি মিটিং ডাকা হবে না, ভোট দিতে হবে না ছোট হবে, পুরোটাই দলনেত্রীর উপর নির্ভর করছে। সুজয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সুজয়ের সঙ্গে সরাসরি কথা বলবো। সুজয়, এই বিতর্ক শুরু হয়েছিল যখন অনুব্রত মণ্ডল তিনি বলেছিলেন কোর কমিটির সদস্য সংখ্যা বাড়ানো প্রয়োজন, আর তারপর যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বললেন তারপরে এই কোর কমিটির বৈঠক হতে চলেছে। সব মিলিয়ে গোটা বিষয়টা কতটা তাৎপর্যপূর্ণ? দেখো, অবশ্যই এই পরিস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে সিদ্ধান্তটা সেটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সিদ্ধান্তের কথা জানিয়েছেন একদম অত্যন্ত পরিণত এবং বুদ্ধিদীপ্ত নেতার মতো নেতাসুলভ সিদ্ধান্ত নিয়েছেন। যে জেলায় যে রকম ফ্র্যাকশন রয়েছে, জেলায় যে বিভিন্ন রকম বিতর্ক উঠছে, তিনি কোনো বিতর্কে যাননি। তিনি ফলাফল দেখেছেন যে কোর কমিটি দায়িত্বে থাকার সময় অনুব্রতহীন বীরভূমে ফলাফল ভালো হয়েছে, তাই আরও ভালো ফলাফল হবে, তাই সেই কোর কমিটিকে রেখেই যাতে পরবর্তীতে নির্বাচন বা পরবর্তী রাজনৈতিক কর্মকাণ্ড ওই জেলা হয় সেই সিদ্ধান্ত নিয়েছেন। এবং বীরভূমের ক্ষেত্রে অনুব্রত মণ্ডলকেও ওই কোর কমিটিতে রেখে তিনি কাজ করার কথা বলেছেন। স্পষ্টত অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে অনুব্রত মণ্ডল তিনি কোর কমিটি পরিচালনা করবেন, অর্থাৎ কাউকেই তিনি ছোট করলেন না। একদিকে কাজল শেখ বা অনুব্রত মণ্ডল দুজনকেই সমান দায়িত্ব সমান সম্মান দিলেন। আবার তাদের মধ্যে যদি কোনো বিবাদ থেকে থাকে বা যে বিবাদের কথা বিভিন্ন সময়ে জেলার রাজনীতি থেকে উঠে আসছে সেগুলোকেও তিনি গুরুত্ব দিলেন না। এবং স্পষ্টত কিছু না বলেও তিনি স্পষ্টতে বুঝিয়ে দিলেন যে কোথাও যদি কোনো সমস্যা থাকে সেটা মিটিয়ে নিতে এবং দলের স্বার্থে বৃহত্তর স্বার্থে দুজনকে এক হতে হবে যাতে দল সেখানে আরো ভালো ফলাফল করতে পারে। ফলে সেই কারণে রাজনীতিতে ফেসে গোষ্ঠীদ্বন্দ্ব মাথাচাড়া না দেয় সেটারও একটা বার্তা তিনি দিতে চেয়েছেন। অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে।